পাকিস্তান আফগানিস্তান যুদ্ধবিরতি নিয়ে আবার উত্তেজনা। কাবুলের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারি ইসলামাবাদের। ইউক্রেন যুদ্ধ বন্ধে এবার শত্রু দেশ চীনের শরণাপন্ন ট্রাম্প। কি করবে বেইজিং? রাশিয়ার হাত ছাড়বে নাকি অটুট রাখবে বন্ধুত্ব? ক্ষেপণাস্ত্রের গোপন প্রকল্পে তুরস্কের ঐতিহাসিক সাফল্য। কেন ইসরায়েলের বুকে কাঁপন ধরাচ্ছে ব্যালিস্টিক মিসাইল টাইফুন? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। তুরস্কের মধ্যস্থতার পরও আফগানিস্তানের সাথে স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি না হলে সর্বাত্মক লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি বাস্তবায়নে ভূমিকা রাখার আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে আফগানিস্তানের দিকে ইঙ্গিত করে হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। তিনি বলেন, কোনো কারণে দুই দেশের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি না হলে পরিণতি খারাপ হবে। সতর্ক করেছেন আফগানিস্তানকে। রক্তক্ষয়ী সংঘাতের পর পাকিস্তান আফগানিস্তানের মধ্যে প্রথম দফার যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারীর ভূমিকায় ছিল কাতার। স্থায়ী যুদ্ধবিরতির জন্য শনিবার ইস্তানবুলে দ্বিতীয় ধাপের আলোচনায় বসে দেশ দুটির প্রতিনিধিরা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি সই করেছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। মালয়েশিয়া চুক্তি সইয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় ট্রাম্প দাবি করেন, তার প্রশাসনের পক্ষ থেকে মাত্র ৮ মাসে শেষ করা ৮টি যুদ্ধের মধ্যে অন্যতম এটি। এরই ধারাবাহিকতায় পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে শীঘ্রই যুদ্ধবিরতি বাস্তবায়নের আশা প্রকাশ করেন তিনি। ইউক্রেন যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠা যতটা সহজ ভেবেছিলেন ততটা হয়নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বন্ধুত্বে ভরসা রেখে শীঘ্র যুদ্ধবিরতির প্রতিশ্রুতি দিলেও এর কালক্ষেপণের লজ্জাজনক অস্বস্তিতে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বেকায়দায় পড়া ট্রাম্প এবার কোনো রাগঢাক না রেখে সাহায্য চেয়েছেন নানা কারণে যুক্তরাষ্ট্রের শত্রু চীনের কাছে। ট্রাম্পের চমকে দেয়া এই পদক্ষেপ কি বিশ্ব কূটনীতিতে ওয়াশিংটনের দুর্বলতা ফাঁস করে দিল? চীন কি মস্ত সঙ্গ ছেড়ে ট্রাম্পের আহ্বানে সাড়া দেবে নাকি টিকিয়ে রাখবে দীর্ঘদিনের বন্ধুত্ব? তিন পরাশক্তির এই টানাপোড়েন কি পাল্টে যেতে পারে বিশ্ব রাজনীতির ভারসাম্য? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। রাশিয়াকে কোণঠাসা করতে হঠাৎ করেই চীনের সাহায্য চাইলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেল থেকে অস্ত্র, প্রযুক্তি থেকে রাজনীতি, সব ক্ষেত্রেই মস্কোর বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ চালিয়ে আসছে ওয়াশিংটন। দ্বিতীয় দফায় হোয়াইট হাউসে আসার পর থেকে ট্রাম্প চেয়েছেন পুতিনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের, কিন্তু নানা ইস্যুতে পাঞ্চাল হয়ে গেছে মিত্রতার সম্ভাবনা। চীনের সঙ্গে চলমান টানাপোড়েনের মধ্যে ট্রাম্পের বার্তাকে দুর্বলতার স্বীকারোক্তি হিসেবেই দেখছেন বিশ্লেষকেরা। তাদের দাবি, একা রাশিয়াকে নিয়ন্ত্রণে রাখতে না পারায় চীনকে পাশে চাইছে যুক্তরাষ্ট্র। কিন্তু ট্রাম্পের তাক লাগানো এই চাল কি লাভজনক হবে? আমেরিকা কি পারবে চীন রাশিয়ার ঘনিষ্ঠ বন্ধুত্বে ফাটল ধরাতে? বহুদিন ধরে রাশিয়ার পরীক্ষিত মিত্র হিসেবে অবস্থান ধরে রেখেছে চীন। পশ্চিমাদের দেয়া অবরোধের মধ্যে মস্কোর সবচেয়ে বড় বাণিজ্যিক ভরসা হয়ে উঠছে বেইজিং। ব্যবসা বাণিজ্য, আমদানি রফতানি কিংবা রাজনৈতিক সমর্থন, বিভিন্ন বিষয়ে রাশিয়ার পাশে দাঁড়িয়েছে চীন। মস্কোর বিক্রি করা তেলের একটি বড় অংশ যায় বেইজিংয়ে। চীন যদি তেল কেনা অনেক কমিয়ে দেয় কিংবা অর্থনৈতিক কার্যক্রম সীমিত করে, তাহলে বড় রকমের ধাক্কা খাবে রাশিয়ার কোষাগার। সংশ্লিষ্ট অনেকের ধারণা, ট্রাম্পের আসল উদ্দেশ্য প্রেসিডেন্ট শির বন্ধুত্ব নয়, তিনি চান পুতিনকে দুর্বল করতে। কিন্তু ট্রাম্পের দাবি করা সম্পর্কের খাতিরে রাশিয়া ইউক্রেন ইস্যুতে নাক গলাবেন প্রেসিডেন্ট শি? আমি চাই চীন আমাদের রাশিয়ার বিষয়ে সাহায্য করুক। রাশিয়ার উপর আমরা অনেক বড় নিষেধাজ্ঞা দিয়েছি। আমি মনে করি এসব নিষেধাজ্ঞা খুব কঠিন, একই সাথে খুব কার্যকর হবে। কিন্তু আমি চাই চীনও আমাদের পাশে থাকুক। প্রেসিডেন্ট শি এর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক আছে, খুবই ভালো সম্পর্ক। আমরা দেখা করব। আমি মনে করি বেশ ভালো একটি বৈঠক হবে, হয়তো দারুণ বৈঠক। কিন্তু কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো, ব্যবসা নিয়েও কথা হবে। এর মধ্যে অন্যতম বিষয় হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। প্রতি সপ্তাহে যেখানে প্রায় ৭,০০০ মানুষ মারা যাচ্ছে, যাদের অধিকাংশই সৈনিক। আমরা অবশ্যই এই বিষয়ে আলোচনা করব। প্রেসিডেন্ট শিও চান এই যুদ্ধ শেষ হোক। পশ্চিমা আধিপত্যের বিপরীতে এক মেরুতে অবস্থান রাশিয়া ও চীনের। মিত্রতা অটুট থাকলেও বর্তমান বাস্তবতায় বেইজিং পড়েছে ভারসাম্য রক্ষার জটিল সংকটে। একদিকে রাশিয়ার সঙ্গে চীনের পুরনো কৌশলগত বন্ধুত্ব, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে শত শত বিলিয়ন ডলারের বাণিজ্য সম্পর্ক। ট্রাম্প যদি আরও চাপ বাড়ান, সেক্ষেত্রে মারাত্মকভাবে প্রভাবিত হবে চীনের অর্থনীতি। অন্যদিকে চীন যদি ওয়াশিংটনের পক্ষে যায়, তাহলে ফাটল ধরবে রাশিয়া চীন জোটে। সব মিলিয়ে ট্রাম্পের বন্ধুত্বের ডাক বেইজিংয়ের জন্য হয়ে উঠেছে অস্বস্তিকর এক পরীক্ষা।
চীন সহজে যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়াবে না, বিষয়টি প্রায় নিশ্চিত সত্য। এমন পরিস্থিতিতে মস্কো, বেইজিং, ওয়াশিংটন এখন ব্যস্ত নিজেদের লাভ ক্ষতির হিসাব নিকাশে। যুক্তরাষ্ট্র চায় চীনকে কাজে লাগিয়ে রাশিয়াকে কোণঠাসা করতে। চীন চায় দুই দিক থেকেই সুবিধা নিতে, আর রাশিয়া চেষ্টা করছে পশ্চিমা প্রভাব এড়িয়ে শক্তভাবে টিকে থাকতে। আন্তর্জাতিক সার্কাসের বিপজ্জনক এই খেলায় ট্রাম্পের একটি ভুল পদক্ষেপ যুক্তরাষ্ট্রকে ঠেলে দিতে পারে ভয়ানক ফাঁদে। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। এদিকে নিত্য নতুন চমক দিয়ে আলোচনায় থাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার আসিয়ান সম্মেলনে যোগ দিতে সফর করছেন মালয়েশিয়ার কুয়ালালামপুর। যদিও দক্ষিণ পূর্ব এশিয়ার 11 দেশের আঞ্চলিক জোট আসিয়ানের সদস্যই নয় যুক্তরাষ্ট্র। এবারে সম্মেলনে আলোচনায় গুরুত্ব পাচ্ছে আঞ্চলিক অর্থনীতি, যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য সম্পর্ক আর বিরল খনিজ সরবরাহের বৈশ্বিক ভারসাম্য। তাই ডায়ালগ পার্টনার হিসেবে আসিয়ানের ট্রাম্পের এই অংশগ্রহণ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। আসিয়ান থেকে কি হাসিল করতে চাচ্ছেন ট্রাম্প? বাণিজ্যিক স্বার্থ নাকি সামরিক আধিপত্য প্রতিষ্ঠার গোপন মিশন? বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। অনেক ধকল গিয়েছে, এবার একটু নেচে নেই, এমন ভাবনা থেকেই হয়তো মালয়েশিয়ার বিমানবন্দরে নেমে প্রাণবন্ত সিগনেচার স্টেপ দেখাচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এমন খোশ মেজাজি অঙ্গভঙ্গির হয়তো আরও কারণ আছে, আর তা হলো গুরুত্বপূর্ণ কিছু বৈঠক ও একাধিক দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে সাক্ষাৎ ট্রাম্প সেরে ফেলতে পারবেন এই এক সফরেই। বেজায় খুশি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও, কারণ তার দেশে শুধু ট্রাম্প নন, রীতিমতো বিশ্ব নেতাদের মিলন মেলা বসেছে। একে একে মালয়েশিয়ায় হাজির হচ্ছেন চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল ও কানাডা সহ আসিয়ানভুক্ত দেশের রাষ্ট্রপ্রধানেরা। দক্ষিণ পূর্ব এশিয়ার 11টি দেশের আঞ্চলিক জোট আসিয়ানের 47তম সম্মেলন শুরু হয়েছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে। এ বছরের সম্মেলনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে আঞ্চলিক অর্থনীতি, যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য সম্পর্ক এবং বিরল খনিজ সরবরাহের বৈশ্বিক ভারসাম্য। তবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কারণ সদস্য দেশ না হয়েও তিনি অংশ নিচ্ছেন আসিয়ান পার্টনার দেশ বা ডায়ালগ পার্টনার হিসেবে। 26 অক্টোবর থেকে শুরু হওয়া এই সম্মেলনটি 11টি সদস্য দেশের বার্ষিক শীর্ষ বৈঠক, যা 3 দিন চলবে। দ্বিতীয় মেয়াদে পুনর্নির্বাচিত হওয়ার পর ট্রাম্পের এটি প্রথম এশিয়া প্যাসিফিক সফর। বিশ্বজুড়ে তার আক্রমণাত্মক শুল্ক নীতি, চীনের সঙ্গে বাণিজ্য বিরোধ এবং নতুন কূটনৈতিক অবস্থানের প্রেক্ষাপটে এই সফরকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এই সম্মেলনে পূর্ব তিমুর আনুষ্ঠানিকভাবে আসিয়ানের 11তম সদস্য দেশ হিসেবে যুক্ত হয়েছে। বর্তমানে আসিয়ানের সদস্য দেশগুলো হল ব্রুনেই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম ও নতুন সদস্য পূর্ব তিমুর। সুপার পাওয়ার খ্যাত কোনো দেশ এই জোটের সদস্য না হলেও বিশ্ব অর্থনীতি ও রাজনীতিতে প্রভাব ফেলার সক্ষমতা রয়েছে আসিয়ানের, এমনটাই মনে করছেন বিশ্লেষকেরা। আমরা একসময় তথাকথিত পূর্ব ও পশ্চিমের মধ্যে চাপিয়ে দেয়া প্রক্সি যুদ্ধের শিকার হতাম। আসিয়ানকে ধন্যবাদ, আমরা ক্রমবর্ধমানভাবে কেন্দ্রীয় ভূমিকা পালন করতে সক্ষম হচ্ছি। শুরুতে আসিয়ান সদস্য ছিল মাত্র 5টি, তবে ধীরে ধীরে আমরা এই জোটকে সম্প্রসারিত করেছি। এটা সত্য যে আমাদের সামনে একবিংশ শতাব্দীর অনেক চ্যালেঞ্জ রয়েছে, আমাদের বিভিন্ন ভূ রাজনৈতিক চাপ মোকাবেলা করতে হয়। তবে আমি আশা করি ভবিষ্যতে আসিয়ান কোনো পক্ষ বেছে নেবে না। সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে আসিয়ানের স্বায়ত্তশাসন প্রয়োগ করতে হবে। আসিয়ানভুক্ত দেশগুলোর ভূ রাজনৈতিক অবস্থান বেশ গুরুত্বপূর্ণ। তারা এমন এলাকায় অবস্থিত যেখানে ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগরকে সংযোগ করে। এছাড়া এই অঞ্চলে রয়েছে সাউথ চায়না সি এর মতো গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ, যেখানে বাণিজ্য ও নৌপথের নিরাপত্তা বড় একটি বিষয়। তাই যুক্তরাষ্ট্র বা চীন যে অঞ্চলে তাদের প্রভাব বাড়াতে চায়, সেখানে এই আসিয়ান এক ধরনের কানেক্টিং প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। আসিয়ানের দেশগুলো অনেকটাই উন্নয়নশীল, যারা ভবিষ্যতে বড় বাজার হিসেবে রূপ নেওয়ার সম্ভাবনা রাখে। আসিয়ানের কোনো দেশ এককভাবে সুপার পাওয়ার না হলেও একসাথে তাদের অর্থ, জনসংখ্যা ও অবস্থানকে একটি বড় লটারি হিসেবেই দেখা হয়। ফলে অবস্থানগত গুরুত্ব ও অর্থনৈতিক সম্ভাবনার কারণে ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্ব নেতাদের কাছে বিশেষ গুরুত্ব পাচ্ছে এই আসিয়ান সম্মেলন। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকল্পে ঐতিহাসিক সাফল্যের দেখা পেয়েছে তুরস্ক, যা রীতিমতো চিন্তায় ফেলে দিয়েছে ইসরায়েলের মতো আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের। আন্তর্জাতিক চাপ এড়াতে এই প্রথম গোপনে দেশের ভেতরে ক্ষেপণাস্ত্র টাইফুনের উন্নত সংস্করণ তৈরি শুধু নয়, সফল পরীক্ষাও চালিয়েছে আঙ্কারা। কেন শত্রুদের বুকে কাঁপন ধরাচ্ছে টাইফুনের ব্যালিস্টিক ভার্সন? হিজল জুবারের ডেস্ক রিপোর্টে জানব বিস্তারিত। দ্রুত এগিয়ে নেয়া ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে নতুন এক মাইল ফলক ছুঁয়েছে তুরস্ক। দেশীয়ভাবে তৈরি হাইপারসনিক প্রযুক্তির টাইফুন ব্যালিস্টিক মিসাইলের উন্নত ও বিধ্বংসী একটি সংস্করণের সফল পরীক্ষা চালিয়েছে তারা। এটি তুরস্কের তৈরি প্রথম হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল। তুরস্কের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে একে এক ঐতিহাসিক অর্জন বলে আখ্যা দেয়া হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে এটি তুরস্কের গুরুত্বপূর্ণ অগ্রগতি। একই সাথে তাদের দেশীয় প্রতিরক্ষা খাতের পরিপক্কতার প্রমাণ এটি। অস্ত্র প্রযুক্তি খাতে তারা এমন গতিতে এগিয়ে যাচ্ছে যে তা ইসরায়েল সহ প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলোর জন্য বড় আকারের চাপ তৈরি করছে। ফলে নতুনভাবে সংজ্ঞায়িত হচ্ছে আঞ্চলিক ভূরাজনীতি। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, টাইফুন মিসাইলের নতুন এই হাইপারসনিক সংস্করণটির নির্মাতা দেশীয় প্রতিষ্ঠান রকেটসান। ভূমি থেকে সামুদ্রিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্রটি নির্ভুলভাবে আঘাত হেনেছে বলে জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এটি এখন যুদ্ধক্ষেত্রে মোতায়েনের জন্য প্রস্তুত। সামাজিক মাধ্যমে এক পোস্টে তুর্কি প্রতিরক্ষা শিল্প অধিদপ্তরের প্রধান হালুক গোরগুন সফল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে উচ্ছ্বাস জানিয়ে লিখেছেন, এক নীরব প্রস্তুতি যা আজ আকাশে স্বাক্ষর এঁকে দিল। টাইফুনের পাল্লা ক্রমশই বাড়ছে বলে উল্লেখ করেন তিনি। বিশ্লেষকদের মতে এই বক্তব্য আঞ্চলিক ভূরাজনীতির প্রশ্নে তুরস্কের গুরুতর কৌশলগত বাস্তবতাকে ইঙ্গিত করছে। প্রতিটি সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষার মধ্য দিয়ে পূর্ব ভূমধ্যসাগর, এজিয়ান সাগর সহ আশপাশের অঞ্চলে অপ্রতিদ্বন্দ্বী সামরিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করার বার্তা দিচ্ছে আঙ্কারা। টাইফুনের অর্থ তুফান বা ঘূর্ণিঝড়। বলা হচ্ছে, দেশীয়ভাবে নির্মিত এটি তুরস্কের প্রথম ক্ষেপণাস্ত্র, যা একই সাথে স্বল্প ও মধ্যম পাল্লার অন্তর্ভুক্ত, এবং ক্রমশ এটিকে দূরপাল্লার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। বিদেশি অস্ত্র নির্মাতাদের ওপর নির্ভরশীলতা কমাতে এবং বহিরাগত কোনো চাপে নিজেদের প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যেন বাধাগ্রস্ত না হয়, সে লক্ষ্যেই প্রতিরক্ষা শিল্প অধিদপ্তরের কৌশলগত তত্ত্বাবধানে এই কর্মসূচি শুরু করে রকেটসান। কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে এগিয়ে নেওয়া হয় টাইফুন কর্মসূচি, যাতে আগেভাগেই গোয়েন্দা নজরদারি ও আন্তর্জাতিক কূটনৈতিক চাপ সৃষ্টি না হয়। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানিয়েছে, টাইফুনের অস্তিত্ব প্রথম প্রকাশ পায় 2022 সালের অক্টোবরে। পরবর্তী সময়ে একাধিক সফল পরীক্ষার পর 2023 সালে এর বাণিজ্যিক উৎপাদন শুরু হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোর একটি চালানো হয় চলতি বছরের ফেব্রুয়ারিতে। সেবার 500 থেকে 800 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে এটির আঘাত হানার সক্ষমতা প্রমাণিত হয়। উন্নত সংস্করণ তৈরির পর এ যাত্রায় সেই সক্ষমতা আরও বেড়েছে। এবারের ধরনটিকে বলা হচ্ছে ব্লক 4 হাইপারসনিক ক্লাস টাইফুন। এটি ঘন্টায় 6000 কিলোমিটার বেগে ছুটে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। 10 মিটার দৈর্ঘ্যের এই মিসাইল বর্তমানে অন্তত 1000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই সাফল্যগুলোর মাধ্যমে তুরস্ক এখন হাতে গোনা কয়েকটি রাষ্ট্রের তালিকাভুক্ত, যারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি ও মোতায়েনে সক্ষম। তাদের এই কর্মসূচির ফলে ইসরায়েল সহ আঞ্চলিক দেশগুলো নিজেদের প্রতিরক্ষা কৌশল নতুন করে ভাবতে বাধ্য হবে। হিজল জুবায়ের, বাংলা ভিশন। লুভর মিউজিয়াম থেকে অমূল্য গয়না চুরির চাঞ্চল্যকর ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে ফ্রান্সের আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয় সময় রবিবার দেশ ছাড়ার আগ মুহূর্তে প্যারিসের শার্ল দ্য গল বিমানবন্দর থেকে একজনকে গ্রেফতার করা হয়। একই দিন সন্ধ্যা নাগাদ গ্রেফতার করা হয় আরেকজনকে। জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে 96 ঘন্টা পুলিশের জিম্মায় দিয়েছে আদালত। তাদের বিরুদ্ধে আগেও ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। চাঞ্চল্যকর চুরির ঘটনায় এক সপ্তাহের মাথায় সন্দেহভাজন 4 জনের মধ্যে দুজনকে গ্রেফতার করল পুলিশ। ধারণা করা হচ্ছে চুরি করা 9টি গয়নার মূল্য $1020 লাখ। গত রবিবার লুভর জাদুঘর দর্শনার্থীদের জন্য খুলে দিলে সকাল 9:30টার দিকে এই অঘটন হয়। মাত্র 4 মিনিটের মধ্যে 4 জন মিলে দুর্ধর্ষ চুরি করে দ্রুত ঘটনাস্থল থেকে পালায়। চুরি করা গয়নাগুলো সম্রাট নেপোলিয়নের শাসনামলের ছিল। জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে ইউরোপ আসার পর জীবন কি খুব সুখের?
যারা বিদেশে যেতে চান তারা আধুনিক দাসত্ব আর মানব পাচারের চক্রে কিভাবে পড়ে? রোমানিয়া ও জার্মানিতে পড়তে আসা শিক্ষার্থীরা কেমন আছেন? এখানে তাদের ভবিষ্যৎ কেমন? ইউরোপের দেশগুলোতে দক্ষ জনশক্তির চাহিদা কেমন? এসব প্রশ্নের উত্তর জানতে চোখ রাখুন বাংলা ভিশনে। দেশ পেরিয়ে, একটি বাংলা ভিশন ও ডয়চে ভেলে যৌথ প্রযোজনা। বাড়তি চাহিদার যোগান দিতে অতিমাত্রায় উত্তোলন ও ব্যবহারের কারণে প্রায় ফুরিয়ে আসছে স্বর্ণ, প্লাটিনাম, লোহা, কোবাল্টের মতো মূল্যবান ধাতু। প্রায় নির্যাতনের পর্যায়ে পৌঁছানো চাহিদার এই ক্ষুধা সামাল দিতে এবার ভিন গ্রহে নজর দিয়েছেন গবেষকরা, যার নাম দেয়া হয়েছে স্পেস মাইনিং। এখন প্রশ্ন উঠেছে, মহাকাশ থেকে সংগ্রহ করা মূল্যবান ধাতুতে অধিকার থাকবে কার? এই মিশন সফল হলে কমবে কি সোনা, প্লাটিনামের মতো মূল্যবান ধাতুর দাম? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। একসময় ফুরিয়ে যেতে পারে পৃথিবীতে থাকা সোনা, প্লাটিনাম বা আয়রনের মতো খনিজ সম্পদ, আর তাই এবার মহাকাশে খোঁজা হচ্ছে এসব খনিজ। আমাদের সৌরজগতেই রয়েছে অসংখ্য গ্রহাণু, চাঁদ ও গ্রহ, যেগুলোর ভেতরে লুকিয়ে আছে স্বর্ণ, প্লাটিনাম, লোহা, নিকেল সহ অমূল্য সব ধাতু। একে কেন্দ্র করেই এখন বিশ্বের মহাকাশ গবেষণায় নতুন অধ্যায় শুরু হয়েছে, যাকে বলা হচ্ছে স্পেস মাইনিং। মহাকাশ থেকে আনলে কি কমবে স্বর্ণের মতো মূল্যবান ধাতুর দাম? সহজভাবে বলতে গেলে স্পেস মাইনিং হলো পৃথিবীর বাইরের মহাজাগতিক বস্তু যেমন গ্রহাণু, উপগ্রহ বা অন্য গ্রহ থেকে খনিজ সম্পদ উত্তোলনের প্রক্রিয়া। বিজ্ঞানীরা এমন প্রযুক্তি তৈরি করতে চাইছেন যার মাধ্যমে এসব মহাজাগতিক স্থানে গিয়ে খনিজ সংগ্রহ করে তা পৃথিবীতে ফিরিয়ে আনা সম্ভব হবে। বিবিসিতে প্রকাশিত একটি প্রতিবেদন মতে পৃথিবীর সবচেয়ে দুষ্প্রাপ্য ধাতুগুলোর অনেকটাই পাওয়া যেতে পারে উল্কাপিণ্ডে, বিশেষ করে সোনা, প্লাটিনাম, ইরিডিয়াম ও রুথেনিয়ামের মতো উপাদান। বিজ্ঞানীদের পরিকল্পনার মূল লক্ষ্য হল রোবোটিক প্রযুক্তি ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে খনিজ সংগ্রহ করা। গ্রহাণুর উপর অবতরণ করবে বিশেষভাবে তৈরি স্পেস রোভার বা ড্রিল রোবট, যেগুলো সেখানে মাটি ও শিলা সংগ্রহ করবে। পরে সেগুলোকে প্রক্রিয়াজাত করে বিশুদ্ধ ধাতুতে রূপান্তর করা হবে। space.com-এর তথ্য অনুযায়ী প্রথমে লক্ষ্যবস্তু হিসেবে বেছে নেওয়া হয়েছে নিয়ার আর্থ অ্যাস্টেরয়েড, অর্থাৎ পৃথিবীর খুব কাছাকাছি কক্ষপথে ঘোরাফেরা করা ছোট গ্রহাণুগুলো, কারণ সেখানে যাওয়া তুলনামূলকভাবে সহজ ও কম ব্যয়বহুল। গত কয়েক বছরে স্পেসএক্স, ব্লু অরিজিন ও নাসার মতো প্রতিষ্ঠানগুলো বারবার ব্যবহার করা যায় এমন রকেট তৈরি করতে সক্ষম হয়েছে। এর ফলে মহাকাশের যাত্রা আগের চেয়ে অনেক সস্তা ও সহজ হয়েছে। পাশাপাশি বেসরকারি কোম্পানিগুলো এখন মহাকাশ খননে বিনিয়োগ করছে। ইউএসএ টুডের সাম্প্রতিক একটি প্রতিবেদনে বলা হয়েছে, অচিরেই কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান তাদের প্রথম অনুসন্ধান মিশন পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। একটি মাঝারি আকারের গ্রহাণুতেও $1 ট্রিলিয়ন সমপরিমাণ ধাতু থাকতে পারে বলে ধারণা করছেন গবেষকরা। পলিটেকনিক ইনসাইটসে বিশ্লেষণ অনুযায়ী একটি গ্রহাণুতে প্লাটিনাম, লোহা, কোবাল্ট, নিকেল সহ নানান দুষ্প্রাপ্য ধাতুর মজুত রয়েছে। এগুলোর বেশিরভাগই পৃথিবীতে প্রযুক্তি শিল্পে ব্যবহৃত হয়। যদি সত্যি এই খনিজ সম্পদ আহরণ করা সম্ভব হয়, তাহলে পৃথিবীর অর্থনীতি এক বড় পরিবর্তনের মুখোমুখি হবে। স্বর্ণ, প্লাটিনাম বা লোহা এসবের দাম হঠাৎ কমে যেতে পারে, কারণ যোগান বাড়লে ও চাহিদা স্থির থাকলে দাম কমবে। এটাই অর্থনীতির স্বাভাবিক নিয়ম। তবে কিছু অর্থনীতিবিদদের মতে এত বিশাল পরিমাণ খনিজ একসাথে বাজারে ছাড়া হবে না, ফলে অর্থনৈতিক ভারসাম্য নষ্ট হওয়ার ভয়ও থাকবে না। মহাকাশে কে কোত্থেকে খনিজ তুলবে এ নিয়ে ইতোমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। দ্য রেগুলেটরি রিভিউয়ের প্রতিবেদন অনুযায়ী আন্তর্জাতিক মহাকাশ আইন এখনও পুরোপুরি নির্ধারণ করতে পারেনি কে মহাকাশের সম্পদের মালিক। 1967 সালের আউটার স্পেস ট্রিটিতে বলা হয়েছিল মহাকাশের কোনো অংশ কোনো দেশের একার মালিকানাধীন নয়, কিন্তু বেসরকারি কোম্পানিগুলোর বিনিয়োগের কারণে এখন প্রশ্ন উঠেছে কে সেই সম্পদের অধিকার পাবে। স্পেস মাইনিংয়ের মাধ্যমে পৃথিবীর সম্পদ সংকট অনেকটাই দূর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নবায়নযোগ্য জ্বালানি, প্রযুক্তি, শিল্প ও মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত খুলে যেতে পারে। কিন্তু অন্যদিকে এটি মহাকাশে পরিবেশ দূষণ, রাজনৈতিক সংঘাত ও নতুন প্রজন্মের উপনিবেশবাদের আশঙ্কাও তৈরি করেছে। স্পেস ফাউন্ডেশনের বিশ্লেষণ মতে অযথা প্রতিযোগিতায় গ্রহাণু ও চাঁদের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হলে তার প্রভাব পড়তে পারে মহাজাগতিক কক্ষপথ ও ভবিষ্যতে মহাকাশ মিশনের উপরও।
তাই মহাবিশ্বের ভারসাম্য নষ্ট না করে সম্পদ আহরণই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।